দর্শক, আজ 16 ডিসেম্বর বিজয় দিবস। বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভালো থাকুন। দর্শক, বলা হয়ে থাকে যে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। প্রত্যেক শিশুর মধ্যেই পিতা হবার, বড় হবার একটা অমিত সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনা হোঁচট খায় যখন শিশুর শারীরিক কিংবা মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়। এমনি নানান কারণে হতে পারে, তার মধ্যে অন্যতম একটি কারণ আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু। এই কারণটি হচ্ছে অটিজম। দর্শক, অটিজম নিয়ে আমাদের সমাজে এখন অনেকখানি সচেতনতা বেড়েছে। আরো সচেতনতা বাড়ার চেষ্টায় আমাদের আজকের এই বিজয় দিবসের অনুষ্ঠান। দর্শক, অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন দুজন খ্যাতিমান বিশেষজ্ঞ যারা অটিজম নিয়ে, অটিস্টিক শিশুদের নিয়ে কাজ করছেন নিরলসভাবে। চলুন পরিচিত হই ওনাদের সাথে। শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি আনোয়ার খান মডার্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের শিশু বিকাশ ও শিশু নিউরো বিশেষজ্ঞ ডাক্তার আনিসা জাহানের সাথে। দর্শক, আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন NIMH মানসিক হাসপাতাল নামে আমরা যেটিকে বেশি চিনি, শেরেবাংলা নগরে অবস্থিত। সেখানে চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রিস্ট হিসেবে কর্মরত সহকারী অধ্যাপক এবং আমাদের অত্যন্ত জনপ্রিয় পরিচিত মুখ ডাক্তার হেলাল উদ্দিন আহমেদের সাথে। দর্শক, রয়েছে আমাদের টেলিফোন নম্বরগুলো, কিছুক্ষণ পরপরই আপনারা টেলিভিশন স্ক্রিনে দেখতে পাবেন। চাইলে টেলিফোন করতে পারেন, প্রয়োজনীয় পরামর্শ নিতে পারেন। আরো রয়েছে আমাদের ফেসবুক পেজ বি হেলদি ভালো থাকুন, এখানে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। রয়েছে আমাদের ওয়েবসাইট ভালো থাকুন .net। আমাদের এই ওয়েবসাইটে আরো অনেক তথ্য থাকবে অটিজম নিয়ে, আপনারা ওয়েবসাইটে চোখ রাখতে পারেন। ফাঁকে ফাঁকে শুনুন আমাদের আজকের আলাপচারিতা। টেলিফোন করার চেষ্টা তো থাকবেই আপনাদের পক্ষ থেকে। শুরুতেই ডাক্তার আনিসা জাহান এবং ডাক্তার হেলাল উদ্দিন আহমেদ, আপনাদের দুজনকেই আরো এক দফা শুভেচ্ছা আমাদের আজকের এই অনুষ্ঠানে। অনেক কথা শুনবো আপনাদের কাছ থেকে অটিজম নিয়ে। একেবারে শুরুতে আমি অটিজম শব্দটার একটা ডেফিনেশন চাই, বা বাংলায় যদি জিজ্ঞাসা করি যে অটিজম বলতে কি বোঝায়, একটু বলবেন? অটিজম যদি আমি সায়েন্টিফিক ভাবে বলি তাহলে এটা হলো নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার ইন চিলড্রেন, ইন গ্রোয়িং চিলড্রেন। আর সাধারণভাবে যদি আমি বলি বাংলায় সহজভাবে, তাহলে এটা হলো শিশু যখন বাড়ন্ত মস্তিষ্ক, মানে যখন একটা শিশু বড় হতে থাকে, তার ব্রেনের কার্যক্রম বৃদ্ধি পেতে থাকে, সেই সময় তার যদি কোনো সমস্যা হয় এই 3 বছর বয়সের মধ্যে, সেই সময় এই অটিজমটা প্রকাশ পায়। তার মানে নিউরো ডেভেলপমেন্ট মানে ব্রেনের সাথে তার বৃদ্ধি যখন হয় সেই সময় তার সমস্যাটা আসবে। অটিজমের শিশুরা সাধারণত 3টি জিনিসের মধ্যে একসাথে করে অটিজম বলা হয়। প্রধান যে সমস্যা সেটা হলো তারা বাচ্চাদের সাথে বা নিজের সমবয়সের সাথে মিশতে পারে না। তার যেহেতু সামাজিকতার অভাব, শুধু যে নিজের সমবয়স্কদের সাথে মিশতে পারে না তা না, অন্যান্যদের সাথে মিশার মধ্যেও তাদের দক্ষতাটা অনেক কমে যায়। সাথে আপনার কথার সমস্যা থাকে। কথার মধ্যে যে কেউ কথা বলতে পারে বা কেউ কথা বলতে পারেই না একেবারে, আবার কেউ কথা বলে কিন্তু একটু ভিন্নভাবে বলে, যেটা পরবর্তীকালে আমরা বলবো। আর সাথে হলো আপনার যে একই আচরণ বারবার করতে থাকে। যে কথা যে বলে না, সেখানে তার কমিউনিকেশন, যে কথাটা আমরা আসি, সেই কমিউনিকেশনের অভাবও আছে। শুধু কথা বলাটাই কিন্তু সব না। কিন্তু একটা বাচ্চা যখন আরেকজনের সাথে মিশবে, বা আমরাও যদি আমরা কারোর সাথে মিশি, আমরা ভাবের আদান প্রদান করি। আমরা যদি জিজ্ঞেস করি আপনি কেমন আছেন, বা আমি এটা চাই, তুমি আমাকে এটা দিবে, এই যে কথাগুলো, এই যে সেটা আমি যদি কথা নাও বলি, আমি কিন্তু অঙ্গভঙ্গি দিয়ে সেটা বুঝাতে পারি যে আমি হয়তো কথা বললাম না কিন্তু আমি এটা চাই না, বলে আমি হ্যাঁ, এই যে আমি বডিতে এটা পোস্টার যেটা বলি, সেটা দিয়েও আমি কিন্তু অঙ্গভঙ্গি দিয়ে আমি বুঝাতে পারি যে আমি কি চাচ্ছি বা কি চাচ্ছি না। কিন্তু অটিজমের শিশুরা এই জিনিসটা করতে পারে না, আমরা আরো শুনবো সম্পর্কে বিস্তারিত। দর্শক, আমরা এইটুকুন বুঝলাম যে অটিজম মানে হচ্ছে শিশুর মানসিক বিকাশের একটি সমস্যা, যেটি 3 বছর আগেই হয়তো বা প্রকাশ পায়। কেউ বোঝেন, কেউ বোঝেন না। দর্শক, আমরা এর আগে যেসব কথা শুনতাম বা এখনো শুনি যে মানসিক প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী, এই মানসিক প্রতিবন্ধী এবং অটিজম কি একই জিনিস নাকি এর মধ্যে কোনো পার্থক্য আছে? আমরা যদি একটা উত্তর দিই তাহলে আমরা প্রথমে বলবো যে মানসিক প্রতিবন্ধী, বুদ্ধি
প্রতিবন্ধী এবং অটিজম এক নয়, দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। তবে অটিজমের কোন মানসিক প্রতিবন্ধী বা বুদ্ধি প্রতিবন্ধীর ক্ষেত্রে যে বিষয়টি হচ্ছে, তাদের শারীরিক বয়সটি তাদের মানসিক বয়সের চাইতে বেশি থাকে, অর্থাৎ মানসিক বয়সে তারা খানিকটা পিছিয়ে থাকে এবং তারা কাজকর্ম করার ক্ষেত্রে, চিন্তা ভাবনা করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অন্যের উপর প্রায় অনেকখানি নির্ভরশীল হয়ে পড়ে। কিন্তু অটিজমের শিশুদের ক্ষেত্রে ম্যাডাম যেটি বললেন যে তাদের তিনটি ক্ষেত্রে সমস্যা থাকে: সামাজিকতার সমস্যা, যোগাযোগের সমস্যা, আচরণের সমস্যা। কোন কোন অটিজম আছে এমন শিশুর মধ্যে আইকিউ বা বুদ্ধাঙ্কটি কম থাকতে পারে, কিন্তু তাকে মানসিক প্রতিবন্ধী বা বুদ্ধি প্রতিবন্ধী বলা যাবে না। আচ্ছা, আরো বেসিক একটু জিজ্ঞাসা করি, যেমন ডাউন সিনড্রোম বা সেরিব্রাল পলসি, এরা কি অটিজমের মধ্যে পড়েন? এরা আলাদা? না, এরা অবশ্যই আলাদা। সেরিব্রাল পলসি, ডাউন সিনড্রোম, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি বা বুদ্ধি প্রতিবন্ধকতা, অনেক সময় আমরা বলি অতি চঞ্চল, অমনোযোগী শিশু, এগুলো সবকিছুই শিশুদের ভিন্ন ভিন্ন ধরনের সমস্যা এবং বেশিরভাগই কিন্তু স্নায়ু বিকাশজনিত সমস্যা বা জেনেটিক সমস্যা। কিন্তু অটিজম হচ্ছে সম্পূর্ণ একটি আলাদা ধরনের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যের শিশুদের যে তিনটি লক্ষণ আমরা বলেছি, সেই তিনটি লক্ষণই থাকে। এটিও একটি স্নায়ু বিকাশজনিত সমস্যা, কিন্তু ওগুলো থেকে সম্পূর্ণ আলাদা। সম্পূর্ণ আলাদা। দর্শক, আমরা শুনে নিলাম এবং অনেকখানি ক্লিয়ার, স্পষ্ট হয়ে গেলাম যে অটিজম একটি ভিন্ন ধরনের সমস্যা। এগুলো ডাউন সিনড্রোম, সেরিব্রাল পলসি, এই জাতীয় সমস্যা। কিন্তু ডাউন সিনড্রোম এবং সেরিব্রাল পলসির কিছু সংখ্যক বাচ্চারাও কিন্তু অটিজমে ভুগতে পারে, তাদের মধ্যে অটিজম থাকতে পারে পরবর্তীকালে। এটা যেহেতু অটিজম তো জন্মগত কোনো সমস্যা না, কিন্তু ডাউন সিনড্রোম একটা জন্মগত সমস্যা। আচ্ছা, আরেকটু আমি কোয়েশ্চেন করি, যেহেতু প্রশ্নগুলো বাবা মার মধ্যে, পরিবারের মধ্যে ঘুরে ফিরে যে অটিজমের বাচ্চারা কি পাগল কিনা। না না, অবশ্যই অটিজমের প্রথম কথা হচ্ছে পাগল বলে কোনো শব্দ আমাদের সায়েন্টিফিক আমি এটাই জানতে চাই। এটা হচ্ছে প্রথম কথা। তারপরে যে প্রচলিত লোক কথায় যে পাগল শব্দটি ব্যবহার করা হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা বলি অটিজমের শিশুরা মোটেই পাগল নয়, তারা ভিন্নভাবে সক্ষম এবং তারা কিন্তু এক ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন শিশু। যে তিনটি বৈশিষ্ট্যের কথা বললাম, আমরা যদি তাদেরকে পরিচর্যা করতে পারি, তাহলে বৈশিষ্ট্যগুলো থেকে কিন্তু তাদেরকে আমরা উতরিয়ে নিয়ে আসতে পারবো। খুবই আশার কথা শুনলাম আমরা। আচ্ছা, আপনি বলছিলেন যে এটি একটি মানসিক বিকাশের সমস্যা, এটি কি জন্মগত কোনো প্রবলেম? আমরা শুনবো আপনার কাছ থেকে। আপনি না বলেছেন, এটুকুনি আমরা থাকলাম। দর্শক, অটিজম কি কোনো জন্মগত সমস্যা কিনা, আরো অনেক কোয়েশ্চেন রয়েছে আমাদের বিশেষজ্ঞদের কাছে। তার আগে আপনাদের দিন, আপনাদের একটা প্রশ্ন নিচ্ছি। হ্যালো। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি রাজবিন্দু চট্টগ্রাম থেকে বলছিলাম। আমি একজন অটিস্টিক বাচ্চার মা এবং অটিজম নিয়ে, অটিস্টিক বাচ্চাদেরকে নিয়েও কাজ করি। আমি যেটা জানতে চাচ্ছি হেলথ স্যারের কাছে, আমার মেয়ে এখন অনেকটুকু ডেভেলপ, যেহেতু জেনারেল লাইনে লেখাপড়া করছেন। যেটা জানতে চাচ্ছি স্যার, ও মাঝে মাঝে ঘুমে খুব ডিস্টার্ব করে, ঘুমাতে চায় না। এখনো পর্যন্ত সারা রাত বলতে গেলে রীতিমতো পুরো রাত জেগে থাকে। সকালে যদি একটু ঘুমায়, দেখা গেল যে হাফ এন আওয়ার ঘুমাচ্ছে, এরপর কিন্তু আর ঘুমাচ্ছে না। এরপর থেকে কিন্তু ওর হাইপারটা বেড়ে যাচ্ছে, মুখে যে গুন গুন শব্দ করে ওরা এক ধরনের এভাবে করে হাতের তালি দেয়, তারপর ধরেন মাথা ঢাকা, যে ইয়েগুলো চিন্তা গুলো করে অটিস্টিক বাচ্চারা, এগুলো কিন্তু খুব বেড়ে যায়। এইগুলো কথা। এরপর মনে করেন আমাদের তো সবাইকে একটু মারধর করতে চাই, আমি ওর কিন্তু সাইকোলজিটা বোঝার চেষ্টা করি, কিন্তু ওকে জিজ্ঞাসা করি এবং ও কিন্তু কানে শুনে না, কথা বলতে পারে না, আমাকে সাইন ইউজ করতে হয়। জি বোন, আমরা শুনেছি। জি বোন, আমরা শুনেছি এবং সম্ভবত ডক্টর হেলাল আপনি বুঝতে পেরেছেন যে কি সমস্যা হচ্ছে, কি করণীয় বোন শুনুন। এবং আপনার সাহসিকতা, আপনি যে এগিয়ে এসেছেন এবং আজকাল বাবা মারা যে এক্সপ্রেস করছেন নিজেদেরকে যে তার সন্তান অটিজমে ভুগছেন, এটাও কিন্তু একটা বড় সাহসিকতা, আমাদের বড় অর্জন সমাজে। প্লিজ। জি ধন্যবাদ আপা। যেটি বললেন সেটি হচ্ছে অটিজম রয়েছে এমন শিশুদের মধ্যে কিন্তু তাদের যে মূল তিনটি বৈশিষ্ট্যের বাইরেও আরো কিছু লক্ষণ থাকতে পারে। তার মধ্যে রয়েছে ঘুমের সমস্যা, কারো রয়েছে হজমের সমস্যা, কারো থাকে দাঁতের সমস্যা ইত্যাদি নানা ধরনের সমস্যা তাদের মধ্যে থাকে। এখন ঘুমের সমস্যার কথা তিনি যেটি বললেন, সেটির ক্ষেত্রে আমরা বলবো যে ঘুমের সমস্যা হলেই কিন্তু আমরা সচরাচর তাদেরকে ঘুমের ওষুধ দেই না। আমরা প্রথমে তাদেরকে স্লিপ হাইজিন
হাইজিন বলে একটি বিষয় রয়েছে, কিভাবে তাদের ঘুমটিকে সাম্য অবস্থায় নিয়ে আসতে হবে, ঘুমের জন্য প্রয়োজনীয় ঘুমের জন্য সুস্থ ঘুমের জন্য কি কি করতে হবে সেটি আমরা বাবা মাদেরকে বুঝিয়ে বলে দিই। অনেক সময় দেখা যায় যে অটিজমের শিশুদেরকে এই স্লিপ হাইজিনটি বুঝতে কিন্তু একটু সময় লাগে বা একটু ধৈর্য ধরতে হয়। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে দিনের বেলা তাদেরকে আমরা ঘুমাতে দিতে চাই না। তার যদি রাতের ঘুমটি কম হয় তখন আমরা বলবো তাকে প্রথমে তার রাতের ঘুমটি পরে হবে কিনা সেটি আমরা পরে দেখবো, আগে তার দিনের ঘুমটিকে আপনি বন্ধ করুন এবং সেই সময় তাকে ব্যস্ত রাখুন। এবং সেক্ষেত্রে কিছু কিছু যেমন তার রয়েছে খাবার প্যাটার্নটি যদি প্রয়োজনে চেঞ্জ করতে হয়, রাতে ঘুমের আগে সে কতটুকু পানি খাবে সেটি পরিবর্তন করতে হয়, তার ঘুমের জন্য যে পরিবেশ ঘরে থাকে সেটিকে পরিবর্তন করতে হয়। আমরা বলি সেন্সরি ইন্টিগ্রেশন, এই সেন্সরি ইন্টিগ্রেশনের জায়গাটি তার ঠিক মতো হচ্ছে কিনা, স্নায়ুর সংবেদনগুলো সে পাচ্ছে কিনা, যেটি তাকে পরবর্তীতে ঘুম হচ্ছে আমাদের এনার্জি রিস্টোর, ফলে সেটি তার হচ্ছে কিনা সেই জায়গাগুলোকে আমাকে আস্তে আস্তে কাজ করতে হবে। ফলে আমি বলবো ধৈর্য ধরে যদি এই স্লিপ হাইজিনটা তিনি মেনটেন করতে পারেন তাহলে তার সন্তানের ঘুম ইনশাআল্লাহ হবে। আর যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে ঘুমের ওষুধ দেওয়া যেতে পারে। এবং উনি তো অনেক দূর অ্যাচিভ করেছেন পড়ালেখাতে। আপনাকে আমি যেটা জিজ্ঞাসা করছিলাম যে এটা কি কোনো জন্মগত সমস্যা কিনা, জন্মগত ত্রুটি, জেনেটিক সমস্যা কিনা, বংশগত কোনো সমস্যা কিনা? না না, অটিজম কখনোই জন্মগত কোনো সমস্যা না, কেননা এটা বাড়ন্ত ব্রেন। বাচ্চার জন্মের পরে ব্রেন যখন বাড়তে থাকে, যেমন দেহ আমরা বাড়ি, সেরকম মস্তিষ্ক দিয়ে কিন্তু আমরা চলি সবকিছু, সেই সময় এই সমস্যাটা আসতে পারে। যেমন আমাদের ব্রেন কথা বলে কিভাবে, যে আমি আগে বুঝতে পারি জিনিসটা কি, তারপরে আমার কথাটা আসবে। আমি তাহলে আমি চাইনিজ ভাষায় কথা শিখতে পারি, আমি বাংলা ভাষায় কথা বলতে পারি, আমি ইংলিশে কথা বলতে পারি, কিন্তু তার আগে আমাকে বুঝতে হবে যে এই ভাষাটা, এই জিনিসটা এটা। অটিজমের শিশুদের সমস্যা ওই সময়, যেই সময় ব্রেনের এই কথাগুলার ইয়েগুলো আসবে, সেই সময় তাদের কোনো একটা সমস্যার কারণে তারা এই জিনিসটার মধ্যে আসতে পারে না, তাহলে এটা জন্মগত ত্রুটি না। কিন্তু অনেক সময় দেখা গেছে যে টুইন বাচ্চার ক্ষেত্রে হয়তো এটা আসছে, সেই হিসাবে অনেকে এটা জেনেটিক, যদিও অটিজমের কারণ কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি, তো এক্রোনিয়ারে জানা যায়নি, যদিও এর সম্বন্ধে অনেক আপনার ইয়ে হচ্ছে, রিসার্চ হচ্ছে। কিন্তু যদি জেনেটিক হয়ে থাকে কিছুটা, তো সেখানে কিন্তু আপনাকে পরিবেশটা দেখতে হবে, যে আমি যেই পরিবেশে একই রকম ভাবে আরেকটা বাচ্চা তো ইয়ে করব, সেই পরিবেশটার মধ্যে কোনো ত্রুটি আছে কিনা। সেটা আমরা কিন্তু জেনে যে করি সেটা না, আমাদের জানার বাইরেও কোনো কারণে এই জিনিসটা হয়ে যেতে পারে। তো সেই জন্য এটা অবশ্যই জন্মগত। মানে জন্মগত না, এটা কি বংশগত হতে পারে? এটা বংশগত হবে না, কিন্তু ওই যে বললাম যেটা, যে টুইন বাচ্চাদের ক্ষেত্রে সেটাও হয়েছে, কিন্তু তাই বলে তারপরে তার যদি বাচ্চা হয় কখনো তার অটিজম হবে, এটা কিন্তু না। আমি জানতে চাচ্ছিলাম যে অনেক বাবা মা ভয় পান যে তার একটা বাচ্চা অটিস্টিক, তিনি আরেকটা বাচ্চা নেবেনই না কোনোভাবে, এ ব্যাপারে আপনারা কিভাবে? এটা আমরা সবসময় বলি যে এই যেহেতু এটা জন্মগত ত্রুটিও না এবং বংশগত কোনো ব্যাপারও না, তিনি নিশ্চিন্ত মনে আরেকটা বাচ্চা নিতে পারেন। আচ্ছা, মায়ের গর্ভে যখন সন্তান থাকে তখন কোনো অসুবিধার কারণে, সমস্যার কারণে, ঔষধের কারণে, পুষ্টির অভাবে বা এনভায়রনমেন্টের কোনো প্রবলেমের জন্য কি পরবর্তীতে বাচ্চা অটিস্টিক হতে পারে? অটিজমের ওই যে বললাম আপনাকে, প্রথম হলো আইডেন্টিফাই করা যায়নি, কজটা আইডেন্টিফাই করা যায়নি, কিন্তু এখন আমরা যে অটিজমের শিশুদেরকে সাধারণত দেখি সেটা কিন্তু একদমই একটা স্বাভাবিক বাচ্চার মধ্যে হয়, মানে তার সবকিছু ভালো ছিল, সে হয়তো কথা বলাও শুরু করেছে, তারপরে কিন্তু অটিজমের সমস্যাটা এসছে। তার মানে আমি, তবে কিছু কিছু ক্ষেত্রে, কিছু পার্সেন্টেজের ক্ষেত্রে, যে যদি কোনো কারণে ছোটবেলায় বা জন্মের সময় সমস্যার কারণে বা পেটের সমস্যার কারণে কোনো একটা সমস্যা নিয়ে বাচ্চা হয়, তার খিঁচুনি হলো, যেটা এপিলেপসি বলি বা খিঁচুনি বলে, সেই খিঁচুনি যদি চলতে থাকে তখন কিন্তু তাদের আচরণের মধ্যে অটিজমের সমস্যা চলে আসতে পারে। আবার কেউ দৃষ্টি প্রতিবন্ধী, সে হয়তো জন্মগতভাবে দৃষ্টি প্রতিবন্ধী হয়ে বড় হলো, সেই সময় তার মধ্যেও কিন্তু অটিজমের ক্যারেক্টার আসতে পারে। কিন্তু এটা কিন্তু সাধারণ যে অটিজমের কথাগুলো আমরা বলি সেটা আমরা বলবো না, এটাকে সেকেন্ডারি অটিজম বলা যেতে পারে। যে এখানে অটিজমের সমস্যাটা আসছে, যে একটু আগে যেটা বলছিলাম যে ডাউন সিনড্রোমের বাচ্চা, সেরিব্রাল পালসির বাচ্চার মধ্যে অটিজমের সমস্যা আসতে পারে, কিন্তু সেটা আসলে এই নরমাল অটিজমের মধ্যে পড়ে। আচ্ছা, আর একেবারে বেসিক কোশ্চেন করি, কারণ দর্শক আমাদের সমাজে আমরা অনেকেই আছি যারা সম্পূর্ণভাবে অটিজম সম্পর্কে অতটা সচেতন নই। অনেকেই ভাবেন যে অটিজম বাচ্চা হয়েছে সংসারে, এটা বোধহয় কোনো অভিশাপের কারণে হয়েছে কিংবা কোনো পাপের ফসল। একটু প্লিজ এ ব্যাপারে মানুষজনকে সচেতন করবেন। পাপের ফসল তো হতেই পারে না, পাপ
মানে পাপের কারণে এটা হয়েছে এরকম তো আমরা কোনো ব্যাপারই আমরা দেখি না। সুতরাং বিশেষ করে মায়েদের, আমাদের তো একটা মায়েদের উপর সবসময় বলা হয় যে ওর মায়ের এটা হচ্ছে বলে এটা হলো, কিন্তু এটা আসলে কখনোই তো অটিজম কেন, আমি তো মনে করি না কোনো ব্যাপারই এটা বলা উচিত। কেন কোনো কারণে যদি পেটে ইনফেকশন হয় সেটা কি মায়ের দোষ? কিন্তু আপনি যদি আত্মীয়র মধ্যে বিয়ে করার ফলে কোন রকম সমস্যা, তাহলে সেটা কি মায়ের দোষ হবে? তাহলে সেটা বাবার দোষ হতে পারে, তাহলে কারো দোষই হবে না। জি দর্শক, আমরা চিকিৎসা বিজ্ঞানীদের সাথে যখন আলাপ করছিলাম তখন তারা একটা অ্যালার্মিং কথা বলেছেন। সেই অ্যালার্মিং কথাটা হচ্ছে যে অটিস্টিক শিশুদের সংখ্যা সমাজে বেড়ে যাচ্ছে, আগের তুলনায় এখন অনেক বেশি। আপনি এই ব্যাপারে আরেকটু মন্তব্য করবেন ডক্টর হেলাল? জি ধন্যবাদ। যদি আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের যে গবেষণাপত্রটির উপর ভিত্তি করে এটি করে থাকি, যে অটিজম স্পিক্স বলে একটি আন্তর্জাতিক এনজিও রয়েছে, তারা মূলত এই গবেষণা কর্মগুলি পরিচালনা করে থাকে 2-3 বছর পর পর। সেখানে আমরা দেখতে পাই 1975 সালে প্রতি 5000 জন শিশুর ভেতরে একজনের অটিজম ছিল, এবং 1985 সালে তা এসে দাঁড়ায় 2500 শিশুর ভেতরে একজন, 95 সালে তা দাঁড়ায় 500 জন শিশুর ভেতরে একজন। এভাবে বাড়তে বাড়তে 2014 সালের সিডিসির যে একটি মানে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল মার্কিন যুক্তরাষ্ট্রের, তাদের যে রিপোর্টটি রয়েছে সেখানে দেখা যায় প্রতি 68 জন শিশুর ভেতরে একজনের মধ্যে অটিজম রয়েছে, যার মধ্যে ছেলেদের মধ্যে সংখ্যাটা অনেক বেশি। এক্ষেত্রে আমরা বলবো যে অনেকগুলো কারণ রয়েছে। বাংলাদেশে আমাদের 3-4টি গবেষণা হয়েছে, খুব বড় আকারের বা জাতীয় পর্যায়ের জরিপ হয় নাই। 2009 সালে যে জরিপটি হয়েছিল ডব্লিউএইচওর সাথে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে, সেখানে আমরা প্রায় প্রতি 125 জন শিশুর ভেতরে একজনের অটিজম রয়েছে। এবং 2013 সালে আমাদের কমিউনিটি ক্লিনিক ভিত্তিক একটি জরিপ হয়, সেখানে আমরা প্রায় প্রতি 1000 জন শিশুর ভেতরে 1.55 জনের অটিজম রয়েছে। এবং তারও আগে আমরা 2004 সালের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণাপত্র থেকে পাই প্রতি 1000 জনের মধ্যে 2 জনের অটিজম রয়েছে। আচ্ছা, তার মানে এই সংখ্যাটা নিহাত কম না, এবং বাড়ছে, ক্রমাগত বাড়ছে। এটা হয়তো এমনও যে ডায়াগনোসিস হচ্ছে, শনাক্ত হচ্ছে আগের তুলনায় বেশি। দর্শক, এটা নিয়ে আবার একটা কথা হচ্ছিল কিছুক্ষণ আগেই আমাদের বিশেষজ্ঞদের সাথে, যে কোন কোন ক্ষেত্রে ওভার ডায়াগনোসিস হয়ে যাচ্ছে, অর্থাৎ বাচ্চা অটিস্টিক না কিন্তু তাকে অটিস্টিক বলা হচ্ছে, আবার কোন কোন ক্ষেত্রে আন্ডার ডায়াগনোসিস হচ্ছে, অর্থাৎ অটিস্টিক বাচ্চা কিন্তু সেটাকে শনাক্ত করা হচ্ছে না সঠিক সময়ে। প্লিজ। যেটা বলছিলাম যে সাধারণভাবে যেহেতু এখন অটিজম নিয়ে খুব প্রচার হচ্ছে সব জায়গায়, স্কুলের কারিকুলামের মধ্যেও কিন্তু আপনার অটিজম কি এগুলা শিক্ষা দেওয়া হয়, তাতে কি হয়েছে মানুষ সব বাচ্চাদেরকে অটিজম বলছে। মানে একটা বুদ্ধি প্রতিবন্ধী বাচ্চার একটু আচরণগত সমস্যা, এটাও অটিজম, সেরিব্রাল পালসি বাচ্চা হাঁটতে পারে না, এটাও অটিজম। তো তার মানে কি অটিজম আসলে যদিও এটা বলা হচ্ছে বা প্রচার করা হচ্ছে বা ইভেন আপনাকে ট্রেনিংও দেওয়া হচ্ছে, কিন্তু মানুষের মধ্যে কিন্তু ধারণাটা এখনো এক্স্যাক্টলি ওইভাবে নাই। কিন্তু সবচেয়ে বড় কথা কি, যারা অটিজমে ভুগছে যে ফ্যামিলি, তারা বেশিরভাগই এখন পর্যন্ত কিন্তু অনেক এডুকেটেড ফ্যামিলি। মানে আপনি লোয়ার ক্লাস বলতেই পারেন না, অলমোস্ট আপনি আপার ক্লাস, আপার মিডল ক্লাস, এই জাতীয় এডুকেটেড ফ্যামিলির মধ্যে তারা কিন্তু অটিজমটাকে ডায়াগনোসিস করতে পারছেন না তাদের বাচ্চাদের বেলায়। তার একটা বড় কারণ হলো আমরা সবসময় কথাটা দেখি, এবং কথা যখন দেরি করে বলে তখন কিন্তু বাড়িতে যে বয়স্ক যারা আছে আমাদের আত্মীয় স্বজন সবাই বলে কেউ কেউ দেরি করে কথা বলতে পারে, এটা ঠিক হয়ে যাবে, এটা কিছু না, তুমি অপেক্ষা করো, হয়ে যাবে। কিন্তু আগে এটা হয়তো ঠিক ছিল, কিন্তু ইদানিং কিন্তু আমরা এটা চাই না এই কথাটা কেউ বলুক, কেন তার যদি কোনো সমস্যা হয় তাকে যেন একবার, যারা এই বিশেষজ্ঞ তারা যেন একবার দেখে বলে যে না এটা অটিজম আসেনি। তার কারণ হলো এই যে আমরা কথার মধ্যে কথাটা দেখতে চাই, কিন্তু আমাদেরকে কিন্তু ওকে সামাজিক ব্যাপারটা বেশি দেখতে হবে। কথা কয়দিনের মধ্যে আসতে হবে সেটা আপনার সাধারণত 2 বছর, কিন্তু 4, 5, 6, 7 তো কথা বলতে পারে। কিন্তু যেটা সামাজিক সমস্যা সেই জিনিসটাই আপনাকে আইডেন্টিফাই করতে হবে, যে আমার বাচ্চা 2 বছর বা 3 বছর বাচ্চা, সে তার সমবয়সীর সাথে কিভাবে করে, বা আরেকটা সমবয়সী 3 বছরের বাচ্চাটা কিভাবে আচরণ করছে। কথা নাই, মনে করেন আমরা কথা নাই, কিন্তু তার কাজে কর্মে সে সুন্দর করে আপনাকে বুঝিয়ে দিবে যে আমার কোনো সমস্যা নাই। যেমন আপনি বললেন যাও বলটা নিয়ে আসো, একটা নর্মাল বাচ্চা সাথে সাথে বলটা নিয়ে আসবে, তোমার আব্বুকে এটা দিয়ে আসো, সে সাথে সাথে দিয়ে আসবে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে গলত, যে কিছু কিছু করে বলে ওরা কিন্তু অটিজমের বাবা বলে করে তো, বা ও এখন একটু খেলার মধ্যে অবস্থা, মানে সেই জন্য সে সাড়া দিচ্ছে না। আপনি যখন বাচ্চাকে ডাকলেন শিশু, সে সাড়া দিবে না, তখন প্যারেন্টস মনে করে যে ও মনোযোগটা অন্য জায়গায় বলে করছে না। কিন্তু এই সামাজিকতাটা আমাদেরকে কিন্তু বেশি দেখতে হবে। জি, সম্ভবত আরেকটি কারণ হচ্ছে যে অটিস্টিক
টার্মটা বা অটিজম টার্মটা আমরা যেভাবে এখন শুনছি বিভিন্ন প্রচার মাধ্যমে, তার তুলনায় অন্যান্য যে মানসিক বিকাশের সমস্যাগুলোকে কম আইডেন্টিফাই বা কম প্রচার হচ্ছে, এটা একটা কারণ হতে পারে যে সব বাচ্চাকে আমরা অটিজমের ভাগে ফেলে দিচ্ছি। দর্শক, আপনাদের আরেকটি ফোন আছে। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। আমি জানাচ্ছি আমার 2 ছেলে 8 বছর এবং 4 বছর। এরা চঞ্চল, অতিমাত্রায় চঞ্চল। কোন কোন ক্ষেত্রে এরা ক্ষেত্রে একই সাউন্ড এরা করতেছে এবং দেখা যাবে সেটা মিনিংলেস সাউন্ড এরকম হয় অনেক সময়। আর হচ্ছে এরা কোনো কিছুতে একটা জিনিস বুঝতে গেলে সেটা সে বুঝতে চায় না, সেটা হয়তো সে অতিরিক্ত আবদার করে বা আপনি কি বলেন তারা পড়ালেখা ঠিক করতে পারছে কিনা, তারা পড়ালেখাটা ঠিক মতো করতে পারছে কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় ছেলেটা লেখাপড়ায় বেশ ভালো, আর ছোটটা আমি এখন স্কুলে দিই নেই, ওর বয়স 4, বড়টা বয়স 8, ও ক্লাস 1-এ পড়ে, এবার 2-এ যাবে, সব ভালো। আর কিছু শুনতে চান? জি ভাই, আপনার প্রশ্ন এবং সমস্যা বুঝতে পেরেছেন আমাদের বিশেষজ্ঞরা, অবশ্যই উত্তর দিবেন। তবে আমাদেরকে নিতে হচ্ছে ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর আপনার প্রশ্ন এবং সেই সাথে আরো অনেক কথা নিয়ে আমরা আবারও হাজির হব। আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে অটিজম, এবং এই সংক্রান্ত তথ্য দেওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন খ্যাতিমান বিশেষজ্ঞ। রয়েছেন ডক্টর আনিসা জাহান, যিনি শিশু বিকাশ ও শিশু নিউরোলজি বিশেষজ্ঞ, এবং রয়েছেন চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রিস্ট ডক্টর হেলাল উদ্দিন আহমেদ। দর্শক, বিরতির ঠিক আগেই একজন ভাই ফোন করেছিলেন, জানতে চেয়েছিলেন তার 2টো শিশু খুবই চঞ্চল, পড়াশোনা ঠিক আছে, তারা কি অটিজমে ভুগছে কিনা বা কি সমস্যা তাদের। না, উনি যে লক্ষণগুলো বললেন সেই লক্ষণগুলোর ভিতরে কিন্তু যোগাযোগের সমস্যা, সামাজিকতার সমস্যা এবং তার আচরণজনিত বড় ধরনের কোনো সমস্যা আমরা পাইনি। আমরা যেটি পেয়েছি সেটি হচ্ছে তার শিশুরা অতি চঞ্চল। এবং আমাদের আরেকটি সমস্যা রয়েছে, যে সমস্যাটিকে আমরা বলে থাকি আমাদের দিকগুলো, যেগুলোর ম্যানেজমেন্ট চিকিৎসা আমরা করে থাকি, সেটি হচ্ছে ADHD আমরা বলি, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার বা অতি চঞ্চল অমনোযোগী শিশু। এটি কিন্তু অটিজমের চাইতে আলাদা। কোনো অটিজম আছে এমন শিশুর মধ্যে এই হাইপার অ্যাক্টিভিটির লক্ষণগুলো থাকতে পারে, কিন্তু এটি আলাদাভাবেও থাকতে পারে। ফলে আমি ওনাকে বলবো যে, এবং ADHD হলে খুব ভয়ের কিছু নাই, এটা অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে খুব বড় ধরনের চিকিৎসা লাগে না, এবং কোনো ক্ষেত্রে কিছু আচরণগত থেরাপি বা বিহেভিয়ার থেরাপি দিয়েই কিন্তু সেটাকে কন্ট্রোল করা যায়। ফলে তাকে আমি বলবো তার নিকটস্থ মেডিকেল কলেজ হাসপাতালে অথবা কাছাকাছি কোনো সরকারি হাসপাতালে যদি নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে আমরা বলতে পারবো তার সন্তানের মধ্যে ADHD রয়েছে কিনা। আচ্ছা, এবং তার একটা ভালো চিকিৎসা অথবা পরামর্শ তিনি পেতে পারেন। জি, ডক্টর আনিসা জাহান, আপনার কাছে আমরা জানতে চাচ্ছি যে যদিও আপনি বলেছেন শুরুতে যে কি নির্দিষ্ট কোনো কারণ নেই অটিজম হওয়ার পেছনে, তারপরও কোনো কি সম্ভাব্য কারণের কথা আপনি বলতে পারেন বা ঝুঁকির কথা যার কারণে অটিজম হতে পারে? আমি যেটা নিজে বলি, এটা যদিও আমার ব্যক্তিগত কথা, কিন্তু আমরা অনেক সময় দেখেছি যে আমরা যেগুলো দেখি বা শেখা, সেটাই কিন্তু একটা বড় কারণ হয়ে দাঁড়ায়। যেমন আমাদের যেটা সবসময় দেখি অটিজমের শিশুর বেলায়, যখন তারা বাচ্চে, চাইল্ড রিয়ারিং যে প্র্যাকটিসটা বলি, কিভাবে তাদেরকে আমরা বড় করছি, সেখানে আমরা অনেক সময় দেখি যে একটা বাচ্চাকে যখন তার কথা আসবে বা সামাজিকভাবে সে মিশতে শিখবে, সেই সময় তাকে একটানা টেলিভিশনের সামনে বসিয়ে দেওয়া হয়। সে কন্টিনিউয়াস টিভি দেখে অথবা ট্যাব দেখে অথবা মোবাইল দেখে। তাতে কি হয়, সংযোগ, যে একটা টিভি কিন্তু বলে না যে আব্বু আরো চলো আমরা এটা এখন বলবো, এটা আবার খেলা করব। তাতে কি হয়, যদি কন্টিনিউয়াস সে টিভির সামনে বসে থাকে, তার মা বা পেরেন্টসরা তারা মনে করে বাচ্চা তো শান্ত আছে, তো ভালোই আছে। তাতে কি হয়, ওই যে আমি যে ব্রেনকে ব্যবহার করব কথার জন্য বা সামাজিকতার জন্য, সেটা কিন্তু আমি ব্যবহার করছি না। তাতে না করতে করতে এটা ডিজিজ অ্যাট্রোফির মতো, যে তার ব্রাঞ্চ যেগুলো শাখা প্রশাখা হবে, যে আমি কথা শুনবো, বুঝবো, কথা বলবো, সেইগুলোর মধ্যে তার কিন্তু অভাব হয়ে যায়। সে বুঝতে পারে না যে কি বলা হচ্ছে, কারণ আপনি সেখান থেকে অটিজম হতে পারে। সেখানে তাহলে কি একটা তাকে আমরা কমিউনিকেশনে আমরা একটা প্রবলেম করে দিতে পারি। এছাড়া এমনি তো যেটা বলা হয় যে যেগুলো আমরা বলছিলাম যে ওর কারণগুলো আইডেন্টিফাই করা হয়নি, সেই হিসাবে কিন্তু অন্য কোনো কারণ এভাবে বলাটা আমার মনে হয় ঠিকও হবে না। যে কোনো কারণ, তবে রিস্ক ফ্যাক্টরের মধ্যে অনেক সময় বলে যে একটু বাবা, ওই যে বললাম এডুকেটেড ফ্যামিলিতে, হাই ইনকাম গ্রুপে বা
টুইন বাচ্চাদের ক্ষেত্রে, অথবা আপনার বাবা মায়ের বয়সের কথা অনেক সময় বলা হয়। এই জাতীয় কিছু কিছু আসছে যেগুলা রিস্ক ফ্যাক্টর হিসাবে আসে, কিন্তু এগুলা দিয়ে কারণ না কিন্তু অটিজম। আচ্ছা, একটু যদি যোগ করি, কারণ নয় তো ম্যাডাম যেটি বললেন তার সাথে কয়েকটি খুব গুরুত্বপূর্ণ গবেষণালব্ধ তথ্য রয়েছে। একটি হচ্ছে যদি বাবা মায়ের বেশি বয়সের সন্তান হতে পারে, সেক্ষেত্রে হতেও পারে নাও হতে পারে, কারণ নয় কিন্তু ঝুঁকি পাওয়া গেছে। দ্বিতীয় হচ্ছে বাতাসে যদি সীসার পরিমাণ বেশি থাকে এবং গর্ভবতী মায়েরা যদি সেই বাতাসে নিঃশ্বাস গ্রহণ করেন তাহলে সন্তানের মধ্যে অটিজম হওয়ার একটি আশঙ্কা থাকতে পারে। 3 নম্বর আরেকটি পাওয়া গেছে কম ওজনের শিশুর ওজন যদি কম হয়, অল্প ওজনের শিশুর জন্ম হলে তার মধ্যে ভবিষ্যতে অটিজম হওয়ার ঝুঁকি থাকতে পারে, এটি কারণ নয়। এবং আরেকটি হচ্ছে মামস, মিজলস বা রুবেলা এমএমআর ইনফেকশন যদি মায়ের হয়ে থাকে গর্ভাবস্থায়, তবে তার সন্তানের মধ্যে অটিজম হওয়ার ঝুঁকি থাকতে পারে। সুতরাং এগুলোর দিকে আমাদের সতর্ক থাকতে হবে, তবে এগুলোকে অটিজমের কারণ বলা যাবে না। ঝুঁকি আমাদের দেশে একটু একটু করে কমে আসছে। কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে যে ছেলে শিশুরা কিন্তু অনেক বেশি অটিজমে ভোগে। এখন যদি বলা হয় ছেলে শিশু কেন ভোগে, তা এটা হইতে পারে যে তার পার্সোনালিটি বা ক্যারেক্টার, যেমন একটা ছেলে শিশু কম কথা বলে, একটা মেয়ে শিশু কিন্তু বেশি কথা বলে, এটাও একটা হয়তো বা তফাৎ হতে পারে। দর্শক, অটিজমের ব্যাপারে একটি তথ্য উঠে এসেছে আমাদের আলাপচারিতায়, খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে যে অটিজমে ভোগা শিশুদেরকে অটিস্টিক বলা যাবে না, কারণ অটিস্টিক টার্মটা অনেকটা রিটার্ডেড একটা শব্দ, অনেকটা নেগেটিভ অর্থে ব্যবহার করা একটা শব্দ। যেমন আমরা অনেক ক্ষেত্রে বলি যে সিজোফ্রেনিক, তাই না, ম্যানিয়াক, সেরকম অটিস্টিক, এই ধরনের শব্দগুলো মানুষকে আরো আহত করে এবং পরিবারকে আরো আহত করে, বাচ্চাটিকে আরো বিপদে ফেলে দেয়। কাজেই এই ধরনের টার্ম, অটিস্টিক শব্দটা আমরা পরিহার করব। আমরা বলবো যে অটিজমে আছে এমন শিশু, এইভাবে আমরা শব্দটিকে ব্যবহার করব। আপনাদের একটি ফোন নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমার একটা বোনের ছেলে, ওর 7 বছর বয়স। তো ও 10-11 মাসের সময় একটু কথা বলতো, তারপর থেকে কথা বলা বন্ধ হয়ে গেছে। তো খুব চঞ্চল ছেলেটা, মোবাইল এবং টিভির নেশাটা, কথা বলতে পারে না। এখন কিভাবে কি ওর ডাক্তার দেখাইতে পারেন জায়গায়, তো কোনো কিছুই বলতেও পারে না। আচ্ছা বোন, আপনার সমস্যায় আছেন, টেনশনেও আছেন। এই বাচ্চার অটিজমের সমস্যা থাকতে পারে, কিন্তু আমরা যতক্ষণ ও অন্য বাচ্চাদের সাথে, তার সমবয়সী বাচ্চাদের সাথে কিভাবে মেশে সেটা একটু দেখতে হবে যে ঠিক স্বাভাবিকভাবে মিশতে পারে কিনা। অথবা তার বয়সটা কত আমি বুঝতে পারলাম না, 11 মাসে সে কিছু মানে 7 বছর বয়স, তাহলে দেখতে হবে যে ওর সমবয়সীদের সাথে ও কিভাবে মিশে, অথবা সে আপনি যদি কোনো আদেশ করেন সেটা কিভাবে পালন করে, মানে আসলে ওর অটিজমের সমস্যা ওর আছে কিনা। তবে এই বাচ্চাদের অনেকে যদি অটিজম হয়ে থাকে, এই বাচ্চাদের অনেকে কিন্তু 1, 1.5, 2.5, 2 পর্যন্ত ওরা কিন্তু অনেক সময় কথা বলে থাকে, তারপরে কথাটা হারিয়ে যায়। তো এখন হারানোর পিছনে যেই কারণে থাকুক না কেন, যদি এখন ও কথা না বলে থাকে, তাহলে প্রথমে আপনার ওর সাথে সামাজিকভাবে মেলামেশাটা আগে করতে হবে। যেমন আমি সবসময় বলি যে আগে ওর সাথে খেলা করো, যেমন একটা বলের আদান প্রদান, বা গাড়ি দিয়ে খেলা, বা ইভেন ক্যারাম বোর্ড খেলা হতে পারে, লুডো হতে পারে, যদি সে বোঝে। যদি সামাজিকভাবে এই যোগাযোগটা যদি আপনি যত করবেন এবং আদেশ করবেন যে এটা আনো, ছোট ছোট আপনার সেন্টেন্সে, বাক্যে, যে তুমি এটা করো, এটা রাখো, তাহলে তার হয়তো কথার মধ্যে বুঝতে পারলে কথাটা আসতে পারে। দর্শক, অটিজমে যারা আছে, যাদের অটিজম রয়েছে এমন শিশুদের মধ্যে নানান ধরনের সিমটম দেখা দিতে পারে বা লক্ষণ দেখা দিতে পারে। সেগুলো আমরা একটু একটু করে শুনলাম, যে কথার সমস্যা, সামাজিকভাবে মেশার সমস্যা, আচরণগত প্রবলেম, কখনো একটু ঘুমের ব্যাঘাত, কিংবা খাওয়া দাওয়ার ব্যাপারে প্রবলেম, নানান ধরনের প্রবলেম হতে পারে। দর্শক, চিকিৎসার ধরনটা কেমন হওয়া উচিত এই সম্পর্কে একটু বিস্তারিত শুনুন। সময় শেষ হয়ে যাচ্ছে আপনার কাছে, তবুও আমরা খুব বেশি চিকিৎসার বলি না আমরা অটিজমের ক্ষেত্রে, আমরা শব্দটিকে বলি পরিচর্যা। কারণ এটি শুধুমাত্র একজন চিকিৎসকের পক্ষে অটিজমের শিশুদেরকে কিন্তু সুস্থ করে তোলা বা সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা সম্ভব নয়। ফলে অটিজমের পরিচর্যা একটি দলগত টিম লাগে, যে একটি টিম, যে টিমটি তাকে পরিচর্যা করবে। সেখানে মনোচিকিৎসক থাকবেন, সেখানে চাইল্ড নিউরোলজিস্ট থাকবেন, সেখানে সাইকোথেরাপিস্ট থাকবেন, সেখানে পেডিয়াট্রিশিয়ান থাকবেন, সেখানে চাইল্ড সাইকিয়াট্রিস্ট থাকবেন, স্পিচ থেরাপিস্ট থাকবেন। আপনি এতগুলো ডাক্তার, আমরা বলবো যে ডাক্তার নন, এরা সব বিভিন্ন পেশাজীবী। শিক্ষক লাগবেন, সেখানে আমাদের অভিভাবকদেরকে লাগবেন, প্রত্যেকের কিন্তু কিছু না কিছু গুরুত্ব সেখানে রয়েছে, এবং তারা সবাই মিলে কিন্তু পরিচর্যা করে এই শিশুটিকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে পারে। তার জন্য সবার আগে প্রয়োজন হচ্ছে আমরা বলি আর্লি ডায়াগনোসিস।
যত দ্রুত আমি তাকে নির্ণয় করতে পারবো তত দ্রুত আমি তাকে ইন্টারভেনশন করতে পারবো, মানে তাকে পরিচর্যার ক্ষেত্রে নিয়ে আসতে পারবো, এবং সেক্ষেত্রে তার চিকিৎসা লাগলে চিকিৎসা, তার শিক্ষা লাগলে শিক্ষা, এবং প্রয়োজনে প্রশিক্ষণ, শিক্ষা এবং প্রশিক্ষণ দুটি আলাদা জিনিস, প্রশিক্ষণ দিতে হবে, বাবা মাকে প্রশিক্ষণ নিতে হবে এবং তাকে এমপ্লয়মেন্টের সুযোগ করে দিতে হবে। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট কথা বলেছেন। দর্শক, সেই এমন হলো যে একজন, আপনাকে আমি জিজ্ঞাসা করি দর্শকদের পক্ষ থেকে, একজন বাবা, মানে একটা বাবা মা গিয়েছেন তার সন্তানকে নিয়ে এবং আপনি ডায়াগনোসিস করলেন যে সন্তানের অটিজম রয়েছে, কিভাবে আপনি কাউন্সেলিংটা করেন, করা উচিত? জি, আমি যখন ডায়াগনোসিস হয়, যদিও এটা বলা হয় যে তোমরা ওকে একদম সরাসরি অটিজম বলো না, কিন্তু আমার মনে হয় যে এটা কিছুটা দরকার আছে, কেন অনেক সেন্টারে অনেক সময় একটু ভিন্নভাবে যে তার অসুবিধা আছে কমিউনিকেশন বা এগুলো বলা হয়, কিন্তু আপনি যদি ওকে বলেন যে তার কিছু অটিজমের সমস্যা আছে, তাহলে কিন্তু অভিভাবকরা এটাকে গুরুত্ব দিবে যে সমস্যা আছে, তাইলে শুধুমাত্র ছেড়ে দিলে কিন্তু বাচ্চাটা কখনোই ভালো হয়ে যাবে না, তার পিছনে যথেষ্ট সময় ব্যয় করতে হবে। যেটা আমরা কাউন্সিলিং করি যে যেহেতু সামাজিকভাবে সে প্রধান সমস্যা অটিজমের কিন্তু সামাজিক সমস্যা, তারপরে কথা, তার সাথে অন্য আচরণ। এখন সামাজিকভাবে মেশার ক্ষেত্রটাতে আমি একটু বেশি জোর দিয়ে থাকি, অন্যরা হয়তো কথার উপরে বেশি জোর দেয়, যেমন অভিভাবকরা কিন্তু কথা নিয়ে বেশি কনসার্ন থাকে, কিন্তু আমার কথা হলো আপনি যদি কথা না বুঝাতে পারেন সে কথা কখনোই বলবে না, আর আপনি যদি বলতেই থাকেন আব্বু বলো আম্মু বলো, তাহলে সে মাঝখান থেকে তার সময়টা নষ্ট হবে, সে কথাও বলবে না, কথাও বুঝবে না। কিন্তু আপনি যদি ওর সাথে খেলতে খেলতে বলেন যে চলো আমরা এটা করি, আসো হাততালি দে, হাতটা কোথায় গেল, এরকম করে যদি আপনি ওর সাথে যোগাযোগের মাধ্যমটা করতে পারেন, তাহলে কিন্তু কথাও আসবে, সামাজিক ভাবেও সে ভালো হবে। অনেক অটিজমের শিশু আছে যারা কথা বলে, তারা স্কুলেও পড়াশোনা করে, কিন্তু দেখা যাচ্ছে যে তারা সামাজিকভাবে পিছিয়ে আছে, কিন্তু সামাজিকভাবে যখন পিছিয়ে থাকে তখন আলটিমেটলি কিন্তু সে ফুল গেইন করে না। তার মানে আমাকে প্রথম থেকে সামাজিকভাবে সে যেন ভালোর দিকে যায় এটা চেষ্টা করতে হবে। কিভাবে? যেমন স্কুল, কোন স্কুলে যাবে, এটা নিয়ে একটা বড় প্রশ্ন দেখা দেয় না, যদি বাচ্চা অনেক আগে আসে, যেমন আপনার 4-5 বছর হলে কিন্তু আমি অনেক সময় বাচ্চা কি লেভেলে আছে সেটার উপর নির্ভর করে সে নরমাল স্কুলে যাবে নাকি স্পেশাল স্কুলে যাবে সেটা বলি। স্পেশাল স্কুল কি আছে বাংলাদেশে? খুবই কম। আপনি নিশ্চয়ই ঢাকা শহরের কয়েকটা স্কুল দিয়ে সারা বাংলাদেশকে বলতে পারেন না, এবং যে স্কুলগুলো আছে তাদের উপরে এত চাপ, তারা কতটা অটিস্টিক বাচ্চা বা অটিজমের শিশুদেরকে নিবে, আর যদি না নেয় তাহলে নরমাল স্কুলে তাকে যেতে হবে, কিন্তু নরমাল স্কুল তো তারা নিচ্ছে না। যদিও সরকারি ভাবে বলা হচ্ছে, যদিও আমাদের ইচ্ছা যে প্রতিটা ক্লাসে একটা বা দুটা অটিজমের শিশু বা রিটায়ার্ডেড শিশু, যেটা বুদ্ধিতে প্রতিবন্ধী শিশু বা শারীরিক প্রতিবন্ধী শিশু যেতে পারে, কিন্তু এটা কিন্তু স্কুলে আগে যদিও টিচাররা আপনার একটা সিম্প্যাথি বা এমপ্যাথি যাই বলেন থাকতো, ইদানিং কিন্তু টিচাররাও নিতে চায় না। অটিজমের যারা রয়েছে যেসব শিশু, তাদেরকে সামাজিকভাবে যেমন অনুষ্ঠানগুলোতেও নিয়ে যেতে চায় না বাবা মারা, যে গেলে হয়তো বা দেখা যাবে যে একটা প্রবলেম করছে, নানান রকম। এই ব্যাপারে আপনার মন্তব্য? না না, আমি তো এটা একদমই এটার বিরোধী, কারণ আমার নিজের বোনের বাচ্চা অটিজমের শিশু, তাকে আমরা সব জায়গায় নিয়ে যাই, এবং সে কোনো হাইপার অ্যাক্টিভও না, কিন্তু অনেক হাইপার অ্যাক্টিভ যারা চঞ্চল শিশু আছে অটিজমের মধ্যে থাকতে পারে, তারা হয়তো একটু করে, কিন্তু সবাই যদি ওকে আপনি একটু ছাড় দেয় তাহলে কিন্তু সে আবার এত হাইপার অ্যাক্টিভ হয় না, কারণ আপনি প্রতিটা জিনিসের না বলে আমরা অভ্যস্ত করি। সবার মধ্যে গ্রহণযোগ্যতা থাকতে হবে। রাষ্ট্রীয়ভাবে অটিজম নিয়ে, সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে অটিজম নিয়ে এখন অনেক কথা উঠেছে, তা আমাদের কি অ্যাচিভমেন্ট রয়েছে আপনি একটু বলবেন? শুধু আমাদের বাংলাদেশে নয়, সারা বিশ্বের জন্য বাংলাদেশের অ্যাচিভমেন্ট অনেক বেশি। আমরা 2011 সালে ঢাকা ডিক্লারেশন করি, সেখানে আমাদের আঞ্চলিক নেতৃবৃন্দ যারা ছিলেন, বিভিন্ন রাষ্ট্রের তারা ছিলেন, আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অটিজম বিষয়ে যে রেজলিউশনটি পাস হয়েছে তার প্রস্তাব ও উত্থাপক ছিলেন বাংলাদেশ, এবং মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা সাইমা ওয়াজেদ হোসেন পুতুল সেটিকে উত্থাপন করেন। অটিজম নিয়ে কাজ করার জন্য তিনি হু এক্সেলেন্স অ্যাওয়ার্ডও প্রাপ্ত হন। এবং আমরা আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করেছি 2016 সালে 11টি রাষ্ট্রের জন্য, সাউথ এশিয়ান কান্ট্রির, যে আমরা একটি কর্মকৌশল নির্ধারণ করি। আচ্ছা, এই যে এত পলিসি, এত কর্মকৌশল, এত অ্যাচিভমেন্ট, এত পুরস্কার, গ্রাসরুট লেভেলে তার কি রিফ্লেকশন হচ্ছে? আমরা বলবো, আমরা সেক্ষেত্রে যেটি হয়েছে, আমরা শিক্ষকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেছি নাইম থেকে, আমরা পুলিশ কর্মকর্তাদের জন্য স্পেশাল ব্রাঞ্চ ট্রেনিং স্কুলে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি, আমরা চিকিৎসকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেছি, এবং অভিভাবকদের জন্য প্যারেন্ট স্কিল ট্রেনিং বলে একটি ট্রেনিং কিন্তু শুরু হতে যাচ্ছে আগামী বছরের শুরুতেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে। ঘরে যদি একজন অটিজমের
শিশু থাকে, বাবা মারা দিশেহারা হয়ে যান যে কোথায় নিয়ে যাব, কার কাছে গেলে আমি এর জন্য ভালো পরিচর্যা পাবো। সেক্ষেত্রে আমরা বলবো সরাসরি উত্তরটা রয়েছে, সেটি বলবো আমাদের ঢাকা শহরের যেই সমস্ত জায়গায় সরকারিভাবে স্বীকৃত জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, শেরেবাংলা নগর রয়েছে, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ঢাকার বাইরে রংপুরে, ঢাকার বাইরে কুড়িগ্রাম, রংপুর, টেকনাফের ক্ষেত্রে আমরা বলবো আমরা এই পর্যন্ত প্রায় 7,500 চিকিৎসককে কিন্তু অটিজমের উপর একটা প্রাথমিক প্রশিক্ষণ দিতে পেরেছি। আমরা আরো প্রশিক্ষণ দিতে চাই। প্রতিটা শিশু বিকাশে কিন্তু আপনার যে মেডিকেল কলেজগুলোতে শিশু বিকাশ কেন্দ্র আছে, ওখানেও ধন্যবাদ। তাহলে ধন্যবাদ। আমরা শেষ করছি খুব মানে আশার কিছু কথা দিয়ে, যাতে করে ভবিষ্যতে এগুলো আরো বেশি প্রস্ফুটিত হয়, আমরা সেই আহ্বান রাখবো আপনাদের কাছে। ডাক্তার হেলাল এবং ডাক্তার আনিসা জাহান, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ সব তথ্য দিয়েছেন। আশা করি আমাদের যারা বাবা মারা রয়েছেন, অটিজমে রয়েছে এমন শিশু যারা রয়েছেন, তারা সবাই, তাদের সবার জন্য এই কথাগুলো কাজে লাগবে। এমনকি আমাদের সমাজ, পরিবার এবং অন্যান্য মানুষ যারা রয়েছেন সচেতন, সবার বেলায় অটিজমে ভোগা শিশুদেরকে কিভাবে পরিচর্যা করতে হবে সেই সম্পর্কে আপনাদেরকে আরো সচেতনতা বাড়াবে আপনাদের মধ্যে আজকে এই কথাগুলো। দর্শক, আজকে মহা সমারোহে আমরা বিজয় দিবস পালন করছি, খুশিতে, আনন্দে, নাচে, গানে চারদিকে আজ মহান বিজয় দিবসের উদযাপন। এই বিজয় দিবসের আনন্দ আরো বেশি অর্থবহ হতে পারে যদি সমাজের অবহেলিত অসুস্থ অংশ যারা রয়েছে, তাদের মধ্যে অটিজম অন্যতম একটি গ্রুপ, তাদেরকে যদি আমরা এই আনন্দে অংশগ্রহণ করাতে পারি। সেটা সম্ভব যদি তাদের সঠিক পরিচর্যা হয়, তাদের বিকাশ যদি পরিপূর্ণ হয়। দর্শক, আসুন আমরা সবাই মিলে এরকম একটি স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলি যেখানে অটিজমে ভোগা শিশুরাও সুন্দরভাবে বিকশিত হবে। এই আহ্বান রেখে শেষ করছি আজকের অনুষ্ঠান। সবাইকে ধন্যবাদ।